Good morning. Welcome. Welcome to a metallic on the way of air. আজকে লাইভে আসা একটি বিশেষ সমাজের স্বার্থে এবং একটি শিক্ষিত সম্প্রদায়ের স্বার্থে একটা সচেতনতা, তার পজিটিভ ইম্প্যাক্টস, নেগেটিভ ইম্প্যাক্টস এবং দ্য সলিউশনস, সমাধানটা কীভাবে হবে, এই বিষয় নিয়ে আজকে আমার লাইভে আসা। তো আজকে দেখুন, অ্যাকচুয়ালি আগে আমি এত ফেসবুকে লাইভ করতাম না, জাস্ট কিছু পোস্ট শেয়ার করতাম। তো অডিয়েন্স জেনারেট আমার হয়নি। এককালে অডিয়েন্স ছিল, যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতাম তখন অনেক ছাত্রছাত্রী আমার গ্রুপে ছিল, এখন তারা নেই। তো যাই হোক, আজকের ছাত্রছাত্রীদের কথা কেন বললাম, কারণ আজকের অডিয়েন্সটা আমি চাই যে সমস্ত ছেলেরা বা আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে যারা এই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, তাতে মানে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজেস, তার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং আলটিমেটলি আমরা এই ইঞ্জিনিয়ারিং বিভাগটা কোন পথে চলছে এবং তার কি ভালো গুণ আছে এবং কি খারাপ দিকগুলো আছে, এবং এই খারাপগুলো থেকে অটোমেটিক্যালি একটা ডিপ্রেশন জেনারেট হয় এবং সেইখান থেকে বেরোনোর একটা রাস্তা, এই বিষয় নিয়ে আজকে আমি এসেছি। তো বিষয়টা যেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট, এই এডুকেশন আর স্কিল ওরিয়েন্টেড এডুকেশন, এই কারিগরি শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে হবে, যাতে হাতের কাজে বা স্কিল ওরিয়েন্টেড কাজে আমাদের সমাজের একটা বিশাল শ্রেণীর সমন্বয় এবং সম্প্রসারণ ঘটে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং। দেখুন, একটা সময় ছিল, মানে আমাদের সময়ের কথা বলছি, এখন অনেকেই এই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নিয়ে, এখন প্রেজেন্ট যে স্ট্যাটাস, তাতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে একটা শ্রেণীর মানুষের ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমাদের সময় যেটা ছিল, ছোটবেলায় বাড়ির লোক জিজ্ঞাসা করতো, বড় হয়ে তুমি কী হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার? তাহলে ইঞ্জিনিয়ারিং এমন একটা জায়গা যেটাকে একটা শিক্ষিত শ্রেণীতে ক্যাটাগরাইজ করা হয়েছে। মানে তুমি একজন ইঞ্জিনিয়ার, মানে তোমার একটা আলাদা রকম আইডেন্টিফিকেশন আছে। আমি জানি না, আমি জাস্ট দেখে নিচ্ছি আমার লাইফটা হচ্ছে কি হচ্ছে না। আই নট এবল টু আন্ডারস্ট্যান্ড। মোস্ট প্রবাবলি লাইফটা হচ্ছে কি আদৌ? ও হ্যাঁ, হচ্ছে, লাইভটা হচ্ছে, বাট দেয়ার ইজ নো অডিয়েন্স অ্যাট অল, জিরো অডিয়েন্স। অ্যাকচুয়ালি আমি কখনোই লাইভে আসবো বা এরকম আগে থেকে বলে আসি না, ফলে ন্যাচারালি আসে না। আর অ্যাট দ্য সেম টাইম ওই ধরনের যারা আছেন
আর এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রসারিত করতে পারি। সেইটুকু প্রয়াস নিয়েই আজকে আসা, এবং এই কারিগরি বিদ্যা এবং তার প্রসার বা তার ব্যাপ্তি এবং তার নেগেটিভ এফেক্টসগুলো কী হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং সেই নেগেটিভ থেকে যে ফ্রাস্ট্রেশন আছে সেই ফ্রাস্ট্রেশন থেকে আলোচনা, এবং সর্বোপরি এই ফ্রাস্ট্রেশন থেকে আমরা কীভাবে বেরোব তার একটা চিন্তাভাবনা, এবং তার সাথে মানে আমার এই যে ফেসবুকে আসা এবং আমি যে ক্যারেক্টারটা রোল করি সেখানে অনেকেই কনফিউজ যে আমি করতে কী চাইছি। কখনো আমি মা তারার পোস্ট করি, এবং কখনো আমি আমাদের এই সমাজের এই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বেকারত্বের একটা নেগেটিভ ইম্প্যাক্টসকে তুলে ধরার চেষ্টা করি। আবার কখনো কিছু মোটা মোটা বইয়ে কিছু পড়াশোনা যেগুলো অনেকে বোঝে বা অনেকে বোঝে না বা বোঝার চেষ্টা করে সেটাকে তুলে ধরি। কিন্তু আলটিমেটলি অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে লোকটা করতে চাইছে কেন, লোকটার এম কী, সেটা আমি সর্বশেষে যাব। তো ফার্স্ট আসি যে আমাদের এই ইঞ্জিনিয়ারিং যে বিভাগ, ইঞ্জিনিয়ারিং একটা বিশাল বড় একটা ভাস্ট বিভাগ, এবং ইঞ্জিনিয়ারিং এমন একটা জায়গা যে জায়গাটাতে যদি কেউ পিছিয়ে থাকে, আগেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, সেই দেশ পিছিয়ে যাবে। আবার ইঞ্জিনিয়ারিং যত ডেভেলপ হবে তত কান্ট্রি ডেভেলপ হবে এবং আদার পোর্শনসকেও ডেভেলপ করা যাবে। এটা একদম শুভ সত্য। সেই ব্যাপারে আই হ্যাভ নো ডাউটস। কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটাকে নিয়ে বা এই কারিগরি বিদ্যাটাকে নিয়ে বা স্কিল ব্যাপারটাকে নিয়ে আমরা কীভাবে এগোচ্ছি এবং আমাদের অ্যাকচুয়াল স্ট্যাটাস কী, ছাত্রছাত্রীরা কীরকমভাবে ভাবছে, শিক্ষক শিক্ষিকারা কোন পরিস্থিতিতে আছে, কীরকম কঠিন অবস্থায় আছে শিক্ষক শিক্ষিকারা সেটা, এবং এই ছাত্রছাত্রীরা খুব আনন্দ মনে ইঞ্জিনিয়ারিং করতে আসছে এবং ইঞ্জিনিয়ারিং করে ফেলার পর একটা টাইমে বাবা মায়েরা টাকা পয়সা দিয়ে তাদেরকে পাঠাচ্ছে, তারা যেন আমাদের কলেজ লাইফ স্বপ্নের কলেজ, উই ক্যান এনজয়। আমরা কিছু তার মধ্যে থিওরেম শিখবো, আমরা পিথাগোরিয়ান থিওরেম শিখবো, আমরা যে যেখানে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কনসেপ্ট শিখবো, কেউ কম্পিউটার নিয়ে কিছু শিখবো, কেউ ইলেকট্রিক্যাল নিয়ে শিখবো, কেউ সিভিল নিয়ে শিখবো। এইরকম একটা সার্বিক একটা কল্পনা নিয়ে একটা ছেলে একটা কলেজে, ছাত্রছাত্রীরা কলেজে আসে এবং তারা পড়াশোনাটা করে এবং তারা খুবই ছোট, একদম অঙ্কুরিত। বাস্তবে কি হচ্ছে তাদের সর্বোপরি এখনো অভিজ্ঞতা তৈরি হয়নি, তৈরি হওয়ার কথাও নয়। যারা পাস করে যাচ্ছে তারা বুঝতে পারছে কোন জায়গাটায় আছে এবং তারা কোন জায়গাটায় ডিপ্রেসড এবং কেন ডিপ্রেস তো আমরা অনেকেই, সমাজের ম্যাক্সিমাম মানুষ, আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা আমরা যেভাবে এগোচ্ছি তাতে আমাদের দেখা যায় যে আমি যেমন আগে বলেছিলাম যে রাস্তায় ঢিল মারলে কুকুরের গায়ে লাগতো, এখন রাস্তায় ঢিল মারলে ইঞ্জিনিয়ারদের গায়ে লাগতো। এই কথাটা তর্ক বা বিতর্কে যাচ্ছে না, এই কথাটা অনেক দুঃখ এবং অনেক যন্ত্রণায় আজকে আমার মুখ থেকে এটা বেরিয়ে। সে যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে সরকারের একটা অভিপ্রায় অবশ্যই আছে, কিন্তু অভিপ্রায়টা আছে লিখিত আকারে। বাস্তবে কতটা রূপদান দিচ্ছে সেখানে কোশ্চেন আছে, অবশ্যই সেই বিষয় নিয়ে আমি বলবো, আমার অভিজ্ঞতা শেয়ার করবো। কিন্তু খাতায় কলমে কি আছে? সরকার বলছেন, যে কোনো সরকার, সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বলছেন পশ্চিমবঙ্গের কোণে কোণে স্কিল ডেভেলপমেন্ট ছড়িয়ে দিতে হবে। একটি ছেলে তাকে ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ করতে হবে, কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত করার পর গভর্নমেন্টের যে উদ্দেশ্য লিখিত আকারে
যে উদ্দেশ্য তাতে হচ্ছে তাকে চাকরি পাইয়ে দিতে হবে বা তাকে চাকরির জন্য যোগ্য করে তুলতে হবে এবং বেকারত্ব বোঝাতে হবে এবং যতজন নর্মস অনুযায়ী যতজন একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের 80% জব পেয়েছে এটাকে অ্যাসিওর করতে হবে। এটা আমরা যারা ITI কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে যারা পড়িয়েছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা আমরা এই নর্মসটাকে একটু জানি এবং সেটাই আমাদের লিখিত আকারে আমাদের সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে এবং তারপর প্রশাসনিক ব্যক্তিরা বলেন যে হ্যাঁ আমাদের দেশের এত % মানুষ স্কিল ওরিয়েন্টেড রয়েছে, সেটা খাতায় কলমে অবশ্যই তার একটা বিশ্লেষণ আছে, তার ব্যাখ্যা আছে, সেটা অফিসিয়াল। কিন্তু যেটা ব্যাপার যেটা বলতে চাইছিলাম যে দেখুন এখানে আমি কোনো ব্যক্তি আক্রমণ বা ব্যক্তিগত কোনো আক্রমণ করার জন্য নেই। একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি কথাগুলো বলছি কারণ এগুলো আমার কর্মজগতের কিছু এক্সপিরিয়েন্সকে তুলে ধরার চেষ্টা করছি এবং সেখান থেকে এই যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড শিক্ষিত যে সম্প্রদায় সেই সম্প্রদায়ে তাতে কোনো একটি কলেজ বা প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে মালিকের কি চিন্তা ভাবনা, একটি ছাত্রের কি চিন্তা ভাবনা, একটি শিক্ষক শিক্ষার্থীর কি চিন্তা ভাবনা এবং তারপর আলটিমেটলি দ্য রেজাল্টেন্ট ভ্যালু এবং রেজাল্টেন্ট ভ্যালু যেটা আসছে সেটা কিন্তু অবশ্যই একটা বড় অংশ মেজর অংশ না, মানে আপনি বলতে পারেন যে আমি যে কথাটা বলছি এখন সেটা কিন্তু 100% এই সম্প্রদায় বা এই কমিউনিটি যারা আছেন তাদের জন্য না, কিন্তু অলমোস্ট 100%-এর কাছাকাছি। আপনি বলতে পারেন রেজাল্টেন্ট ভ্যালুটা হচ্ছে আপনার 95% থেকে 98%। 98% এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আলটিমেটলি ডিপ্রাইভড হচ্ছে, আলটিমেটলি যে ফার্স্ট্রেটেড হচ্ছে, এই ফার্স্ট্রেটেশনটা কেন হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আমাদের কীভাবে আসতে হবে সেটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। এবার আপনি বলতে পারেন যে এবার আমি আমার একটু যেটা ভেবেছিলাম সবার পরে বলবো সেটা আমি বলে দিই যে আমি কি নিজে ভাবছি যে আমার উদ্দেশ্যটা কি, আমি কেন এসব বলছি, কিসের জন্য আমি এগুলো বলছি। দেখুন প্রথমত আমি বারবার নিজেকে মেনশন করি আই এম দ্য সোশ্যাল ওয়ার্কার, আমি সমাজ সচেতনতামূলকভাবে কাজ করি। এই ক্ষেত্রে আমার বিন্দুমাত্র কোনো প্রফিট বা বিন্দুমাত্র একটা অডিয়েন্স জেনারেট করবো তার বিন্দুমাত্র কোনো আমার ইচ্ছা নেই, কিন্তু আমার এই ভিডিও বা আমার এই ফেসবুক লাইভ এগুলো দেখে যদি একটা অংশ উপকৃত হয় আমি মনে করব যে আমার যে চিন্তাভাবনাটা সেটার একটা রূপরেখা তৈরি হলো এবং সেটা ঈশ্বরের আশীর্বাদ। আমার এখন এজ, আমি আগেও বলেছি এখনও বলছি, প্রায় অলমোস্ট 41-42। অ্যাট দিস এজ আমি আমার ছোটো ছোটো কিছু কর্ম বা ছোটো ছোটো শিখলে আমি কাজ করে আমি আমার নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি, কিন্তু তারপর রেস্ট অফ দ্য টাইম আমার এই রিসার্চ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে রিসার্চ এবং এই যে শিক্ষিত ফার্স্ট্রেটেড যে সমাজ আছে সেই সমাজকে সচেতন করা এবং তারা কীভাবে এই পথ বা এই ফার্স্ট্রেশন থেকে বেরোবে সেই জায়গাটাতে নিয়ে আমার রিসার্চ চলতে থাকবে এবং সেই জিনিসটাকে নিয়ে আমি প্রচারও করতে থাকবো এবং মানুষকে সচেতন করতে থাকবো অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার। দ্যাট ইজ মাই অনলি গোল। এবার এই কর্মক্ষেত্রে এসে আমার একটা হয়তো ছোটো টিম তৈরি হতে পারে, আবার নাও হতে পারে, তাতে আমার কি জায়গা আছে। বাট বেসিক্যালি আই এম নট মানে আমি ইনকাম জেনারেট করি না ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, বাট আমার এরকমকারিতে কোনো গোল নেই যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে হবে এবং সেখান থেকে আমাকে আমার জীবন নির্ধারণ করতে হবে।
সেরকম টাইপের আমার মিশন বা ভিশন আমার নেই। আমার মিশন অ্যান্ড ভিশন হচ্ছে একটা সিম্পল লাইফকে সার্ভাইভাল ফর দ্য এক্সিস্টেন্স, তার জন্য যতটুকু প্রয়োজন সেটুকুকে আমি কাজ করে যাব। সেটাকে আমরা করবো এগ্রিকালচারের মাধ্যমে। কারণ এগ্রিকালচারটাকে আমি যখন শিক্ষা থেকে ডিপ্রাইভ হয়েছি এবং আমি জানি যে আমি শিক্ষার জায়গাটাতে কোনো জায়গাতে একটা কলেজ বা কোনো জায়গায় মালিক হওয়ার মতন এই মুহূর্তে আমার এবিলিটি নেই, বা এই মুহূর্তে আমি ফাইন্যান্সিয়ালি নট সাউন্ড। আমার জায়গা থাকতে পারে, জমি থাকতে পারে, কিন্তু আমার এখন একটা বিল্ডিং খাড়া করে দেওয়ার মতন পয়সা কিন্তু আমার নেই। সুতরাং আমি এই মুহূর্তে কলেজ বানিয়ে বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে শিক্ষার একদম সৎভাবে সুন্দরভাবে সম্প্রসারণ ঘটানোর মতন আমার ক্ষমতা নেই। কিন্তু আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে আমি আমার ধ্যান ধারণা, আমার চিন্তাভাবনাকে আমি মানুষের সামনে মানুষকে এনগেজ করতে পারি বা মানুষকে বোঝাতে পারি, যাতে এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা টাইমের আগে গুছিয়ে নিতে পারে। এটা আমার চলবে, এটা আমার চলতে থাকবে। যেটুকু যা শিখি, কখনো ফ্রাস্ট্রেশন, কখনো আনন্দ, কখনো নলেজ, যেটুকু যেখান থেকে যাহা পাই তাহাই কুড়িয়ে আনি, তাহাই আমি আমার চিন্তাভাবনাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা একটা গেল হচ্ছে আমার বা আমেটালিক অন দ্য ওয়ে অফ এআই, যেটা আমি বলতাম যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে দুর্নীতিমুক্ত শিক্ষা এবং স্বাস্থ্যের সম্প্রসারণ এবং কৃষি বিভাগকে উন্নত করা। এটা আমার একটা রিসার্চ চলতে হয়। কিন্তু যেটা ব্যাপার সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজকে আমি কী করতে পারলাম এবং সমাজকে শুধু ফ্রাস্ট্রেশন দেখানো আমার কাজ নয়, এখান থেকে বেরিয়ে আসার প্রণালীগুলোকে এক্সপ্লেন করার জন্য আজকে একটা লং লাইভে এসেছি। একটু টাইম নেব, হয়তো লাইভ বা ভিডিওটা একটু বড় হবে, কারণ এটা একটা জার্নির গল্প এবং সেই জার্নিতে কী কী অ্যাডভান্টেজেস আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজেস আছে, কোথায় কে বেনিফিশিয়ারি, কে কোথায় লুজার, এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতে গিয়ে কোথায় কে গেইন করছে এবং কোথায় কোন জায়গাটা হচ্ছে লস করছে এবং কোথায় সে সেখানে হারিয়ে যাচ্ছে। আবার একটা শ্রেণীর মানুষ, সেটা খুব খুব কম, ওই যে বললাম 1% 2%, যারা কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত। তো যারা সুপ্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে আমার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই যে একটা কমোডিটি, 98% কমোডিটি ফ্রম দ্য ইঞ্জিনিয়ারিং এডুকেশন, যারা অলরেডি ডিপ্রাইভড, সেটা স্টুডেন্ট, সেটা টিচার্সদের প্রতি আমার একটা ব্যথা আছে, যন্ত্রণা আছে। টিচার্সদের প্রতি আমার একটা মানে কী বলবো, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায় তাদের যে যন্ত্রণাটা এবং তাদের কিছুটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, নিজেদের স্বার্থ, নিজেদের ছোট্ট স্বার্থ খুব সামান্য, সেটা দেশের জন্য খুব ভয়ঙ্কর বড় ক্ষতিগ্রস্ত বা সমাজ, সেই ব্যাপারটা চিন্তা না করে সামান্য একটু স্বার্থের জন্য তাদের এই মুখ বন্ধ রাখা এবং তাদের যে ব্যথা বেদনা এবং আলটিমেটলি তারা যে গাড্ডায় পড়বে সেটা তারা নিজেরাও জানে বা পড়ে আছে অলরেডি, বাট সেখান থেকে বেরোতে পারছেন। সেই উদ্দেশ্য নিয়ে আমার এই লাইভে আছে। যাই হোক, যেটা বলছিলাম আগে পজিটিভ পয়েন্টগুলো বলি, যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা মেন উদ্দেশ্য সর্বোপরি নট অনলি ওয়েস্ট বেঙ্গল, থ্রু আউট দ্য অল ওভার ইন্ডিয়াতে যেটা একটা বিপ্লব আনা, সেটা আছে দীর্ঘ 5 বছর বা 7 বছর 8 বছর ধরে চলছে, যে একটা কমিউনিটি যারা স্কিল ডেভেলপ করে নিজের পায়ে নিজে দাঁড়াবে, হয় সে এন্টারপ্রেনার হবে আর নয় সে একটা ভালো কাজ পাবে, মানে কর্ম উপযোগী তৈরি করা স্কিলের ব্যাপার। সেই উদ্দেশ্য নিয়ে 2016 সালে পশ্চিমবঙ্গের বুকে ব্লকে ব্লকে আইটিআই কলেজ পিপিপি মোডে তৈরি হবে। সেখানে কিছু নন সাচের ছেলেপিলে ভর্তি হবে, কিছু ছেলে পরীক্ষা দিয়ে, এখন তো সেই পরীক্ষা উঠে গেছে, এখন মার্কস ভিত্তিক অ্যাপ্লাই করো, সেখানে যোগ্যতা অনুযায়ী
তুমি তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ইলেকট্রিশিয়ান, ফিটার বা আদার ট্রেডস তুমি ভর্তি হও। আবার কিছু আছে ম্যানেজমেন্ট কোঠা। ম্যানেজমেন্ট কোঠা মানে হচ্ছে আলতু ফালতুভাবে যেটা নর্মসে আছে তার বাইরে বেরিয়ে অতিরিক্ত পয়সা একটা স্ন্যাচ করা, তারপর তারা একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল এবং সিস্টেমে ঢুকে কী হলো না, ছাত্রছাত্রী বলছে দেখো, মা বাবাকে বলছে দেখো আমি বাড়ছি মামি, কিন্তু আলটিমেটলি বাবা মা বুঝতে পারছে যে আমি আমার ছেলেকে শিক্ষিত করবো এইভাবে, কিন্তু আলটিমেটলি দেখো আমি বাড়ছি মামি, কিন্তু ঠিক পড়াশোনাটা কমপ্লিট করার পরে ঘুরি ঘুরি মার্কস পাওয়ার পরে কারণ মার্কসগুলো পাই তার একটা, আমি সবাইকে বলছি না বারবার বলছি, একটা মেজর পোর্শনকে পাইয়ে দেওয়া হয় এবং দেখো আমি বাড়ছি মামি, আমার রেজাল্ট দেখো আমি বাড়ছি মামি, তারপর আলটিমেটলি মা বাবা দেখতে পাচ্ছে একটা টাইমের পরে দেখো আমি গাড্ডাই পড়ছি বাবা মা, দেখো আমি গাড্ডাই পড়ছি মামি, দেখো আমি গর্তে পড়ে গেছি মামি। এই যে গ্রাফটার উপরে উঠছে, ওপর থেকে আস্তে আস্তে নামছে, নামতে 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 একটা টাইমের পরে তাও একটা চেষ্টা, কিন্তু একটা টাইমের পরে পুরো গাড্ডাই পড়ে যাওয়া। এই যে জায়গাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? একটা টাইম ছিল, একটা সত্যিই যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেন আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি একটা টাইম ছিল, সেই সময় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে খুব ভালো ভালো চাকরি পেয়েছেন, গভর্নমেন্টের খুব ভালো ভালো অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি আছে, বিদেশে চলে যাচ্ছে, একটা টাইম ছিল, একটা টাইম, কিন্তু সেটা তো স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে এখন 2% মানুষের চাকরিটা বাড়ছে আর বাদ বাকিরা কি করছে? বাদ বাকিদের অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে বাদ বাকিদের সেই নলেজটা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে না? তার পিছনে হচ্ছে একটা এন্টারপ্রেনার মানে একটা কলেজের মালিক, তাকে বলা হয়েছে যে আমার কলেজে এতগুলো টিচার নেই এবং এতগুলো টিচারের এই নর্মস মেনে সরকার বলছে তোমাকে এই পয়সা তোমাকে দিতে হবে এবং তোমার এই এতগুলো ছাত্রকে পড়ানোর জন্য তোমার এই যন্ত্রপাতি এবং এই টুলসগুলো লাগে বলে একটা অফিসিয়াল একটা ডকুমেন্টস তৈরি হচ্ছে। কিন্তু যখন ইন্সপেকশনে আসছে তখন সেখানে ভুয়ো লোক দেখানো হচ্ছে বা নাম্বার অফ টিচার্স সেখানে কম, বা যারা যে সমস্ত শিক্ষকদের সম্প্রদায়ে আছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ওখানে আছেন, দেখা গেল নাম্বার অফ শিক্ষক শিক্ষিকা অনেক কম। যেটি একটি শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে যতজন লাগে বা নর্মসে যতজন আছে তার দেখা গেল 10 ভাগের 1 ভাগ নেই কি 4 ভাগের 1 ভাগ নেই। হতেই পারে একটা শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে তৈরি হচ্ছে যখন, সে প্রথম তাকে সেই স্ট্রাগলটা করতে হবে, কিন্তু একটা টাইম পরে যখন সে জিনিসটাকে দাঁড় করিয়ে দিল তখন তো তার একটা শিক্ষক শিক্ষিকা এবং স্ট্যান্ডার্ড শিক্ষক শিক্ষিকা যারা সত্যিকারের পড়াশোনা করেছে, যারা সত্যিকারের যোগ্যতা আছে একটা কমোডিটিকে বা একটা স্টুডেন্টদেরকে ভালো মতন পড়ানো, সেই কোয়ালিটি মেনটেন হচ্ছে না, ন্যাচারালি মেনটেন হচ্ছে না। সুতরাং অযোগ্যরা আসছে এবং তাদেরকে স্যালারি কম দেওয়া হচ্ছে এবং সে জানে যে আমি আমার বাড়ির কাছে একটা সরকারি নীল সাদা বিল্ডিংয়ে কাজ করছি, থাক এটা ভবিষ্যতে আমার তো সরকারি হবে, কিন্তু এটা আদৌ সরকারি হবে না, কারণ এটা পিপিপি প্রাইভেটের দ্বারাই তুমি চালিত হবে এবং তোমাকে যে স্যালারিটা বলা হয়েছে সেই স্যালারি তুমি পাবে না, তোমাকে অনেক কম দেওয়া হবে, কিন্তু তুমি কম্প্রোমাইজ করছো বিশেষ হবে না, এর তো ভবিষ্যতে 10 বছর পরে তো দাঁড়াবে, তখন আমার একটা জায়গা হবে, আমি এখন আপাতত এখানে ঠিক আছি এবং আমি কি করব, আমি ছাত্রছাত্রীদের যখন পড়াবো তখন চিন্তা করব যে এই তোকে মার্কস দেবো, এটা কিন্তু আমি কাউকে কোনো অ্যাটাক করছি না, কিন্তু এরকম একটা ইন্টেনশন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আছে যে এই তোকে আমি নাম্বার দেবো, কিন্তু আমার কাছে টিউশন পড়তে আছে। তাহলে ছাত্র কী ভাবছে যে আমি তো বুড়ি বুড়ি নাম্বার পাবো এই স্যারের কাছে পড়বো, তাহলে স্যারের একটা বেনিফিট হলো, আমি হতেই পারে একটা শিক্ষক শিক্ষিকা কম টাকা মাইনে পায়, তাকে যদি কিছু ছাত্র তার কাছে যদি পড়ে যদি তার যদি কিছু অর্থ উপার্জন হয় তো সেটা হোক, কিন্তু ছাত্রছাত্রীর কী পরিস্থিতি, ছাত্রছাত্রী কলেজে ঢুকলো, কলেজে মালপত্র সেরকম নেই, আলটিমেটলি ওই অল্প কিছু দেখালো, শিক্ষক শিক্ষিকারও পরিমিত জ্ঞান, ছাত্র পড়াশোনা করার সময় পড়েছে পিথাগোরিয়ান থিওরেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে যখন, তখন কিছু কিছু সাবজেক্ট ওই পরীক্ষার সময় বাকি বাজিয়ে গেলে লোকের দেখে
ঠিক আছে, এর থেকে ইয়ে করে টিচার বলে দিচ্ছে, ঠিক আছে, এইভাবে সে ইঞ্জিনিয়ারিং পাস করে যাচ্ছে, ঘুরি ঘুরি নাম্বারও পেয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি তারপর যদি দেখা যায় যে এই ইঞ্জিনিয়ারদের ধরুন 100টা ছেলের মধ্যে খুব দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে 3 থেকে 4 জন আপ-টু-মার্ক, আর 97 জন আর 97 যে জন এসছে তারা কিন্তু প্রপার ইঞ্জিনিয়ারিং শিক্ষাটাই পায়নি। আমি আজকে ইঞ্জিনিয়ারিং করলাম মানে কি, আমি একটা মেকানিক্যাল, আমি ধরুন কম্পিউটার সায়েন্স ছেড়ে দিন, আপনি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে কি, আমি একটা যন্ত্রাংশকে ডিজাইন করব, একটা ইকুইপমেন্টকে ডিজাইন করব, আমার মধ্যে থাকে ক্রিয়েটিভিটি। আমি সেসব না করে এবার যেহেতু গভর্নমেন্ট বলে দিয়েছে 80% ছেলেকে চাকরি পেতে হবে, তার ফলে কি হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী চাকরি দেওয়ার নাম করে জব কনসালটেন্সি খুলেছে। তারা কি করছে, তারা বিভিন্ন কলেজের সাথে ট্যাপ করছে। এবার আলটিমেটলি ছেলেটিকে স্বপ্ন থেকে যে তুমি চলে যাও ব্যাঙ্গালোর, তুমি চলে যাও অমুক জায়গায়, তোমার স্যালারি এই, কিন্তু আলটিমেটলি একটা ইঞ্জিনিয়ার গিয়ে দেখতে পাচ্ছে তাকে লেবারের কাজ করতে হচ্ছে। আমার কথা বলুন, আপনি যদি এখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে ব্যাঙ্গালোরে যায়, ব্যাঙ্গালোরে কি, কারণ পশ্চিমবঙ্গে তো এখনো শিল্প তৈরি হয়নি, আর শিল্প ওইভাবে তৈরি হয় না পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের কোথাও ওইভাবে তৈরি হয় না। শিল্প তৈরি করতে গেলে ব্যবসায়িক চিন্তাভাবনাকে ভাবতে হবে, ব্যবসাদার চিন্তাভাবনা করছে, সে তার প্রফিট বুঝবে, কারণ সে বিজনেসম্যান। চ্যারিটি খুলে বসে নেই যে আমি পশ্চিমবঙ্গে এসে শিল্প তৈরি করে দেবো, পশ্চিমবঙ্গের বেকারত্ব ঘুচাবো, এরকম একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে না। ইন্ডাস্ট্রিয়ালিস্ট বুঝবে যে আমি কোথায় বেনিফিট পাচ্ছি, আমি কোথায় একটা কোম্পানি খুললে বা একটা প্রোডাকশন হাউস খুললে যেখানে আমি কম প্যাকেজে বা কম টাকায় কর্মী রাখতে পারবো, আমার মালপত্র তৈরি হবে, মালপত্র ক্যারিং কস্ট কোথায় কম হবে এবং কোথায় সেটা বিক্রি এবং তার চাহিদাটা কোথায়, সে অনুযায়ী চিন্তা করবে। কিন্তু আমরা এই যে ইন্ডাস্ট্রির গোলপেজে পড়ে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ে কী করছি, তো আলটিমেটলি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নয়, ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা, এটা একটা বিরাট বড় জায়গা। সেই জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে একদম বহু পুরোনো সময় থেকে তার রিসার্চ এবং তার ডেভেলপমেন্ট হয়ে আসছে এবং আগামী দিনেও হতে হতে থাকবে, সেখানে কোনো কোয়েশ্চেন নেই। সেখানে কোনো রকম কোয়েশ্চেন নেই। কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটা পড়ার সময় আমরা কি একবার প্রশ্ন করি ছাত্রছাত্রীরা যে আমি যে পিথাগোরিয়ান থিওরেমটা পড়লাম বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা যেটা করলাম, এটা আমার ইঞ্জিনিয়ারিংয়ে কোথায় অ্যাপ্লিকেশন হবে? আমরা কিন্তু ডিপে ঢুকি, এটা আমাদের ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় প্রবলেম। এবার এই শিক্ষক শিক্ষিকা এরা তো আপনাকে চামচে করে গুলিয়ে খাইয়ে দেবে না, তাহলে তোমার যদি প্রপার নিজেকে ডেভেলপ করতে হয়, তোমার যদি মনে হয় যে আমি আজকে একটা ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাহলে তোমাকে ফ্রম দ্য বিগিনিং তোমাকে কিন্তু সেই টেকনোলজি এবং তার নো-হাউ কিন্তু তোমাকে কিন্তু ক্লিয়ার করতেই হবে। শিক্ষক শিক্ষিকাদের সাহায্য যতটুকু যা আছে, কারণ পশ্চিমবঙ্গে সব জায়গাতে শিক্ষা ব্যবস্থাতে প্রপার টিচার্স নেই, কিন্তু তোমাকে নিজে থেকে পড়াশোনা করে সেই জায়গায় কিন্তু তোমাকে নিজেকে পৌঁছাতে হবে এবং তোমার এই নো-হাউটা ক্লিয়ার থাকতে হবে তোমার পড়াশোনাতে, যে আমি যে এই একটা অঙ্ক করলাম, কি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম, কি আমি পিথাগোরিয়ান্স থিওরেম করলাম, এই পিথাগোরিয়ান্স থিওরেমটা কোন জায়গায় এক্স্যাক্টলি অ্যাপ্লাই হচ্ছে, বা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমি পড়াশোনা করলাম, এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে এবং করতে গিয়ে কী প্রতিকূলতা আসছে, কীভাবে ফেস করতে হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আমাকে ডিপে ঢুকতে হবে। এই জায়গাটা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান সোচ্চার হয়ে এবং সুন্দরভাবে এটা কিন্তু করে না। কেন করে না? কারণ এটা যদি করতে হয় তাহলে তাদের ফায়দাটা থাকবে। সব জায়গাতেই করাপশন। প্রথমে যখন একটি ছাত্র ঢুকছে তখন তার থেকে টেবিলের তলায় বা টেবিলের ওপর থেকে কোনো না কোনোভাবে তার থেকে অতিরিক্ত পয়সা স্ন্যাচ করা হচ্ছে, তাকে কোয়ালিটি এডুকেশন দেওয়া হচ্ছে না, তাকে শুধু দেওয়া হচ্ছে এখন কি না, তোমাকে শুধু দেওয়া হচ্ছে ঘুরি ঘুরি নাম্বার, তুমি নাম্বার নাও আর ডিগ্রিটাকে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াও। তো
এইটা হচ্ছে এখন অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিংয়ের পরিকাঠামো। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে আসো তাহলে তোমার প্রথম গোল থাকতে হবে যে আমি কিন্তু প্রপারলি নলেজটাকে গেইন করবো। হার্ডওয়ার্ক সবসময় না, স্মার্ট ওয়ার্ক, কিন্তু আমার কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যেখান থেকে আমি নিজেই নিজের জবটা খুঁজে নিতে পারবো। কেননা তুমি যে একটা কন্টিনিউয়াস এফোর্ট দিচ্ছ তখনই কিন্তু তুমি কিন্তু অটোমেটিক্যালি পথটা পেয়ে যাবে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, আমি ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমাকে একদিন একটা জ্ঞান দিলাম। এবার তোমাকে কী করতে হবে, তোমাকে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নারী নক্ষত্র বুঝতে হবে। এবার বুঝতে গিয়ে দেখা যাবে যে তুমি কোনো একটা জায়গাতে গিয়ে তুমি ভুল জায়গা দিয়ে যাচ্ছ, তখন সেটাকে তোমাকে নিজেকে রেকটিফাই করে তোমাকে কিন্তু আবার অন্য জায়গায় যেতে হবে। যদি তুমি যদি রিসার্চ এবং কাজটা না করো তাহলে তোমাকে কিন্তু এই ব্যাঙ্গালোর বা অন্য অন্য জায়গায় গিয়ে আলটিমেটলি ওই লেবার খাটতে হবে। মানে ইউ আর নট বেসিক্যাল ইঞ্জিনিয়ার, ইউ আর জাস্ট লাইক এ লেবার। তোমাকে হয়তো দেখা গেলো একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে নিয়ে গেল, কারণ দেখো তোমার মধ্যে সেই যোগ্যতা না থাকলে তোমাকে কিন্তু ডিজাইনিংয়ের কাজটা দেবে না, যেখানে প্রপার ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্লিকেশনসটা হচ্ছে। তাহলে এত ছেলে পাস করছে কিন্তু এত ছেলের কোয়ালিটি নেই করেই কিন্তু তারা কিন্তু সেই জায়গাটাতে পৌঁছাতে পারে, এবং আগামী দিনে তার জন্য কী হবে, ফ্রাস্ট্রেশন হবে। এবার আসি, আবার এই ব্যাপারটা একটু পরে আসবো, আগে আবার এই পয়েন্টে আসি যে শিক্ষক শিক্ষিকাদের হালহালটা। শিক্ষক শিক্ষিকারা কী ভাবছেন যে বাড়ির পাশে একটা পিপিপি মোড়ে গভর্নমেন্ট আইটিআই আছে, সরকারি লোগো, সরকারি কাজ, আমি চাকরি করতে যাচ্ছি, বা আমি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়াই, আমার ডাল ভাতটা চলে আসছে, আমি এখান দিয়ে সরকারি চাকরি প্রচেষ্টা চালিয়ে দেবো। আর তারপর তো আমার কিছু স্টুডেন্ট আছেই, আমার খোরাক এই আমার কাছে পড়তে আসে, বা অ্যাডমিশনের সময় আমি 4টে ছেলেকে জোগাড় করলাম, প্রিন্সিপালকে বললাম যে স্যার 4টে ছেলে আছে, ভালো পয়সা দেবে বলেছে, টেবিলের তলা দিয়ে। আমি কি করলাম, সেখান থেকে স্যার আমাকে ছিটে পড়া দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি শিক্ষক শিক্ষিকা হিসাবে সমাজের কলঙ্ক, কারণ আমি ছেলেপিলের থেকে টাকা পয়সা নিলাম, এবং টাকা পয়সা নিয়ে কি করলাম, ম্যাক্সিমাম তো পেলাম না, অল্প একটু পেলাম, এর থেকে হয়তো কি বলবো, এর থেকে বাটি নিয়ে রাস্তায় বেরিয়ে একটা শিক্ষক শিক্ষিকাকে বলছি যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, যে ওই ধরনের কোথাও অবলম্বন না করে যদি একটা বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে বেরো, ওই 1 টাকা 2 টাকা করে পেতে 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 দেখবে সেই অ্যামাউন্টটা তোমার অনেক অনেক বেশি। হয়তো তোমার সম্মান প্রকল্পে লোকে বেকার বলবে না, তুমি তখন বেকার হয়তো তোমাকে বলো তুমি ভিখারি। কিন্তু তুমি যে পথটাকে অবলম্বন করছো, তুমি একটা সম্প্রদায়কে, তোমার নিজস্ব ছোট্ট, তোমার কিচ্ছু হবে না, এটা তোমার পেটে পড়বে না। তুমি শিক্ষক শিক্ষিকা হিসেবে যে টাকাটাকে, এই আইটিআই কলেজগুলোর কথা বলছি, আইটিআই কলেজের মাস্টারদের কথা বলছি, যেটা 2 নম্বরই করার কথা ভাবছো, ওটা দিয়ে তোমার বিড়ি সিগারেট, আর নয় গার্লফ্রেন্ডের সাথে পিজা খাওয়া, আর নয় রাত্রেবেলা একটা বাংলার বোতল, নয় একটা ইংলিশের বোতল নিয়ে বসে থাকা ছাড়া আর কিচ্ছু হবে, আর তো তুমি ইনকাম করবে না। তাহলে মেইন যে 2 নম্বরই টাকাটা, সেই টাকাটা কার কাছে গেল, নয় মালিকের কাছে চলে গেল। আর তুমি কি করলে, মালিকের কাছে, আর নয়তো অসাধু প্রিন্সিপাল একটা পার্ট পেয়ে গেল। আমি কোনো ব্যক্তিগত কোনো কলেজকে টার্গেট করছি না, এটা আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার প্রমাণ ছাড়াও সবটাই আমি ফেসবুকে দিয়েছি, অনেক কিছুই বলেছি, অনেক কিছু করেছি। তো এটা হচ্ছে সিনারিও। তাহলে একটা শিক্ষক শিক্ষিকা, তোমার রোল হচ্ছে সমাজকে সচেতন করা। তুমি একটা ছেলেকে প্রপারলি, হতেই পারে একটা মালিক সব টুলস নাই দিতে পারে, প্রথমেই তার দেওয়া সম্ভব নয়, কিন্তু সেই মালিকও কীরকম দেখো, তোমার যখন কলেজটা দাঁড়িয়ে গেল তখন তুমি আস্তে আস্তে মালপত্র বেশি করে দাও, সেখানেও ঘাটতি, উল্টে টাকা মারা এবং ধান্দাবাজি কী করে কলেজটাকে কম খরচে কী করে চালাবো, সেই ধান্দাবাজি করে, নোংরামি করে, শিক্ষক শিক্ষিকাদেরকে 2 ভাগে ভাগ করে, একদল প্রিন্সিপাল এবং মালিকের, সেটা খুব কম সংখ্যা, একটা কলেজে 2-3টে বেইমান প্রিন্সিপাল বা বেইমান অফিস স্টাফ থাকবে, তারা টাকাটাকে স্ন্যাচ করবে, করে মালিককে কিছু টেবিলের তলা দিয়ে দেবে। ঠিক আছে, আর তোমরা টিচার্সরা তোমরা মুরগি হবে, কারণ তোমরা আলটিমেটলি ছাত্রছাত্রীদের থেকে ওই একটাই পাবে, ওই ভয় দেখিয়ে টিউশন পড়াবে, টিউশন তো পড়াবে না, আলটিমেটলি জানো যে তুমি নিজের নাম্বারগুলোকে ওই পোর্টালে ঢুকিয়ে দেবে, যে আমার কাছে পড়বে তাকে আমি বেশি নাম্বার দেবো, যে আমার কাছে পড়বে না বা যে আমাকে তেল দেবে না তাকে আমি ওয়ারিং অ্যান্ড বাটারিং, এটা প্রাইভেট সেক্টরে হয়। তো এই প্রথাটা চলে আসছে। তাহলে আলটিমেটলি তুমি একজন আইটিআই কলেজের টিচার হয়ে তুমি তো শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছো।
এবং তুমি অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ, এবং কেন তোমারও দোষ নেই, কারণ তুমি যদি এই প্রশ্রয়টা না দাও তাহলে তোমাকেই টার্মিনেট হয়ে যেতে হবে উইদাউট টার্মিনেশন লেটার। তুমি যদি প্রশ্রয় দাও, চুপচাপ থাকো, তাহলে এবার হ্যাঁ, এবার একটা ভালো শিক্ষক শিক্ষিকাদের একটা কমিটি আছে, তারা কমিউনিটি আছে, তারা কী করছে, তারা হচ্ছে দুনিয়া যেখানে যাক যাক আমি মোটামুটি পড়াই, তার সাথে সাথে আমি আমার সরকারি চাকরি শিক্ষা পড়াশোনাটা চালিয়ে দেবো। কিন্তু ভাই, সরকারি চাকরি তোমরা কজন করো? সেরকম পড়াশোনা কি করছো? হ্যাঁ, চেষ্টা চালিয়ে যেতে হবে, যদি কপালটা খোলে। খুলছেও, 100 জনে একজন তো খুলছে, কিন্তু 100 জনের মধ্যে 99 জন ফাঁকিবাজ, আর 99 জনের ওরকম কোনো গোল নেই। আমি মাসের শেষে বাড়িতে দেখাচ্ছি, ইয়াং ছেলে কলেজে পড়াতে ঢুকেছি, 7-8 হাজার 9 হাজার টাকা মাইনে পাচ্ছি, চলে যাচ্ছে হাত খরচ, সংসার তো টানছি না, কিন্তু এই খাটটাতে কেউ সোচ্চার হচ্ছে না। এবং প্রাইভেট নট অনলি পিপিপি মোড ITI কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের, এবং আমাদের পশ্চিমবঙ্গে বেকারের অভাব নেই। একটা যে কোনো কলেজ লাগিয়ে দাও, অ্যাড মেরে দাও, যেখানে টিচার চাই, ঘুরি ঘুরি বায়োডাটা চলে আসবে, তুমি তার সাথে বার্গেনিং করে টিচার, একটা কলেজ মানে দেখতেই পাচ্ছি যে 5,000 টাকা 7,000 টাকায় যদি একটা টিচার রাখতে পারি, তাহলে আমি ভালো টিচারকে কেন নেব? তো এইরকম একটা সিনারি, এবং সেখানে কোনো প্রতিবাদ নেই। এবং আলটিমেটলি তুমি যে প্রতিবাদ করছো না, কারণ তোমার কোনো গোল নেই। আলটিমেটলি তোমার গোল হচ্ছে আপাতত এই 6,000-7,000 টাকা নিয়ে মজা মারা, ঠিক আছে, ছাত্রছাত্রীকে ডিপ্রাইভ করা, সমাজটার ক্ষতি করা, এবং নিজে আলটিমেটলি একটা টাইমের পরে ফার্স্টেড হয়ে ছেড়ে দাও, এবং ছেড়ে দেওয়ার পর আবার নতুন আবার একজন গ্রুপের মধ্যে ঢুকে যাবে, সেও ওই একই কীর্তন করবে, কিন্তু প্রতিবাদ হবে না। ছাত্রছাত্রীরা প্রপার শিক্ষা পাবে না, শিক্ষক শিক্ষিকাদের প্রপার ডেভেলপমেন্ট হবে না। এবার আসবে হচ্ছে ফার্স্টেশন। এবার একটি শিক্ষকের বয়স হয়ে যাবে, যখন দেখবে আমার বিয়ে করার সময় হয়ে গেছে কিন্তু আমার উপার্জন নেই, তখন আসবে ফার্স্টেশন। তারপর আসবে বাড়ির থেকে গালাগালি, কারণ তখন তো তোমার শুধু একার পেট চললে আর মদ খরচা আর বিড়ি সিগারেট খরচা করলে তো হবে না। এবার তোমার বাড়ির লোকজনকে চালাতে হবে। তুমি নয় ওইভাবে, তোমার এম নেই বা তোমার গোল নেই, তুমি সমাজটাকে গোল্লাই ফেলছো, কিন্তু তুমি সমাজের এই ছাত্রছাত্রীদেরকে গোল্লাই কেন ফেলছো? আর এই যে কলেজগুলোর মালিকগুলো আছে, কিছু রাস্কেল জব কনসালটেন্টকে ঢুকিয়েছে, যাদের কাজ হচ্ছে এই ইঞ্জিনিয়ারগুলোকে লেবারের কাজ করতে বাইরে পাঠানো। আবারও বলছি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, কারণ মোস্ট অফ দ্য জব কনসালটেন্ট নিজেদের পকেটটাকে ভরছে। কলেজ মালিকের একটা যে কর্মী, কন্ট্রোলার হাবিজাবি যত রকমের পোস্ট আছে, সেই সমস্ত মানুষগুলোকে যত 2 নম্বরই ধান্দা করাচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীগুলো কী করছে? দোহাও জব নেই, বাড়িতে ফার্স্টেশন, দুম করে ব্যাঙ্গালোর চলে গেল, 10,000 টাকা মাইনে, আর এবার 10,000 টাকা খাবি কি, থাকবি কি, আর তারপর কাজ করবি কি না, নাট বল্টু গাইড দিবি? পিথাগোরিয়ান্স থিওরেমটা কোথায় লাগবে, কোন জায়গায় লাগবে, কখন কাজ করবে পিথাগোরিয়ান্স থিওরেম নিয়ে? কখন ইঞ্জিনিয়ারিং মেকানিকের কাজগুলো হবে, সেই জায়গায় কবে উঠবে? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্যাঙ্গালোরে গিয়েছে, সারাক্ষণ ফেসবুকে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স করো। গুরগাঁও আমাকে ফোন করছে, ব্যাঙ্গালোর ফোন করছে, কলকাতার কোনো কর্পোরেট সেক্টর কেন ফোন করে না? তার মানে কলকাতা পিছিয়ে আছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে, কেন সেখানে নেই? কারণ এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে ট্রেনিং দেওয়া হবে, এবং সেখানে নিয়ে 2 নম্বরই হবে, ছাত্রছাত্রীদেরকে এখান দিয়ে ইন্টারেস্ট দেখানো হবে। তারপর আসো, এখন এটা ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে, ডেটা সায়েন্টিস্ট, তারপর এটাকে আবার ইউনিভার্সিটি থেকে এবার কলেজ স্তরে নিয়ে চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। তাহলে আলটিমেটলি একটা কমিউনিটি বা একটা স্টুডেন্টের থেকে শুধু পয়সা স্ন্যাচ করা হবে, তাদেরকে অরিজিনাল শিক্ষাটা কবে দেওয়া হবে? তো ব্যাপারটা হচ্ছে যে আমিও ফার্স্টেডেড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি ফার্স্টেডেড, কিন্তু আমার রাস্তা আছে। আমি যে জ্ঞানগুলো মারছি তার পিছনে কারণ হচ্ছে আমি স্বাধীন, আমার কোনো বার্ডেন্স নেই। আমি এখন কলেজ ছেড়ে দিয়েছি, মানে আমাকে কেউ চোখ লাগানো হবে না। তুমি কলেজে আছো, তাই তোমাকে হয়তো তোমার উপরের মালিক তোমাকে সারপ্রাইজ করে দেবে, বলবে এই দেবতনু ঘোষ এই লোকটাকে দেখবে না একদম, তাতে আমার ঘোড়ার ডিম, তুমি দেখো না দেখো কিছু যায় আসে না। কিন্তু গণতান্ত্রিক দেশে, সার্বভৌমত্ব দেশে বলার অধিকার আছে, তাই বলতে থাকবো, রিসার্চ করতে থাকবো। পাগলামো, লোকে যদি বলে পাগল তো পাগল তো কী হয়েছে, পাগলামো করবো।
কারণ একটা ডিপ্রেসড মানুষের যন্ত্রণা কি সেটাকে দেখাতে হবে, সেটাকে বোঝাতে হবে, এবং সেটার থেকেই মানুষ সচেতন হবে। কিন্তু বাট আলটিমেটলি তো আমি খায়া পিয়া ফ্যামিলির থেকে আসি না, আমার তো খাবারের অন্যের কোনো অভাব নেই। তো আমি যদি সমাজকে সচেতন না করি, আমার তো ধান্দাবাজি নেই যে আমি একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে বাটারিং ওয়েলিং এক বাটি তেল নিয়ে গিয়ে মালিককে তেল দেবো, উপরের কন্ট্রোলারকে কী সব পদ, চিফ কন্ট্রোলার, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিভেন্স অফিসার, এই সমস্ত অফিসারকে তেল দেওয়ার তো আমার কোনো বাটারিং করার উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য সর্বোপরিভাবে এই ইঞ্জিনিয়ারিং সেক্টর যাতে ঠিক আবার এখান থেকেই এই মুখ থুবড়ে আরও শেষ না হয়ে যায়, তার একটা প্রচেষ্টাটা কি না, এই সমাজ সচেতনতার মাধ্যমে যে তোমাকে কীভাবে পড়াশোনাটা করতে হবে এবং কি করলে কি পথটা হবে, সেই জায়গাটাকে দেখানো, এবং তার জন্যই বারবার আমরা এই লাইভে আসা এবং আসতেও থাকবে। তো যেটা বলছিলাম, এই শিক্ষক শিক্ষিকারা তার নিজেদের স্বার্থ এবং জাস্ট ফালতু একটা স্বার্থ, যার কোনো বেস নেই, তো এইটুকু স্বার্থের জন্য একটা বিশাল বড় একটা কমিউনিটিকে কেন ধ্বংস করছো? একটা বিরাট বড় একটা সম্প্রদায়, বা বিরাট বড় সম্প্রদায় মিনস বিরাট বড় একটা কমিউনিটি, বিরাট বড় একটা এডুকেটেড কমিউনিটিকে আগে বাড়ানো যাচ্ছে না, কারণ আমরা ওদের মধ্যে বিকাশ ঘটাতে পারছি না। এই যুবতী বা এই ইউথরা, এদের মধ্যে যদি এই বিকাশটা চলে যায় যে প্রপার তোমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং সচিন তেন্ডুলকর একটা কথা বলেছিলেন, দেয়ার ইজ নো শর্টকাট অ্যাবাউট দ্য লাইফ, অ্যাবাউট ইউর ফিউচার। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো শর্টকাট মেথড নেই। তোমাকে যদি প্রপার ইঞ্জিনিয়ার হতে হয়, তার অবশ্যই যদি তুমি শর্টকাট মেথডটাকে অ্যাপ্লাই না করো, যদি তুমি নলেজটাকে গেইন করো, তোমার ডিগ্রির দরকার নেই ভাই। তুমি ক্লাস 12 পাস করে পাতি একটা কিছু করে, বা ক্লাস 12 পাস করে তুমি জানো, সমাজে যাও, একটা ছাত্র যদি মনে করে যে আমি এগুলো জানি, বলে গিয়ে কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে একটু জানিয়ে আসো, লিঙ্কডইন বলে একটা ক্রিয়া আছে, সেখানে তুমি বলে দাও যে আমি এই জানি, তোমাকে মানুষ খুঁজে নিতে বাধ্য হবে। কারণ প্রপার শিক্ষা, প্রপার নলেজের অভাব প্রচুর। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি যুব সম্প্রদায়কে এনকারেজ করতে চাই যে ভাই, সবাই পারো না প্রতিবাদ করতে, করো না, কিন্তু প্রপার শিক্ষাটাকে নিতে দাও একদম আদা জলকে। এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু নেই এই কথাটা নয়, এই সেক্টরটাকে নিজে তৈরি করো। দেখো ভাই, আজকে আমার বাড়িতে ফ্যানটা চলছে, ইঞ্জিনিয়ারিং নেই বলা হচ্ছে, ফ্যান ছাড়া আমি থাকতে পারবো? তাতে ইঞ্জিনিয়ারিংয়ে ফ্যান তৈরি কর। তাহলে এই যে লাইটটা জ্বলছে, লাইট ছাড়া আমি থাকতে পারবো? লাইট লাগবে। তাহলে আজকে আমাকে একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে যে সমাজ আমাকে সারপ্রাইজ করে দেবে, সেই জায়গা থেকে আমি উঠবো কী করে। এই ফার্স্ট্রেশন, শিক্ষক শিক্ষিকাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই, আপনারা এই দুর্নীতি, এই টেবিলের তলা দিয়ে টাকা নেওয়া, এই ব্যাপারগুলোকে আপনারা অ্যাভয়েড করুন। এই সমস্ত নোংরামো করে আপনার ওই মদ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া ছাড়া, আর ওই গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া ছাড়া এ থেকে আর কিছু আসবে না। এটা থেকে আপনি পাপই হচ্ছেন, আপনার পাপ বাড়ছে। ঠিক আছে, আপনি এই ব্যাপারটাকে চেঞ্জ করে পারলে ক্লাসরুমে গিয়ে ছেলেগুলোকে একটুখানি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, ইঞ্জিনিয়ারিংয়ের পোর্শনস, সিভিল ইঞ্জিনিয়ার হলে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে মন দিন এবং তাদেরকে এই ব্যাপারগুলোকে নিয়ে নিজেকে এনগেজ করে রাখুন। তাতে আপনি একটা সমাজের জন্য একটা ভালো কিছু করে যাবেন। আপনি আজকে একটা কলেজের টিচার, আপনার ফ্যান ফলোয়িংস প্রচুর থাকবে, কারণ স্টুডেন্ট আপনাকে তেল দেবে। স্টুডেন্টদের কারণ কি? স্টুডেন্টের একটাই কারণে তেল দেওয়ার ইচ্ছা, আপনি পড়াতে চান, পড়াতে পারেন আর না পারেন, স্টুডেন্ট আপনাকে তেল দেবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার আপনার হাতে বেশ কিছু নাম্বার আছে, আপনার পেছন পেছন আপনাকে নিয়ে মজা ওড়ায়, কারণ আপনি ভুলভাল ইংরেজি বলেন বা ভুলভাল বলতেই পারেন। সবার ইংলিশ কমিউনিকেশন যে খুব সুন্দর হবে ধরুন নয়, সবচেয়ে বড় কথা আপনি ভুলভাল পড়াচ্ছেন, কারণ আপনাকে রিক্রুট করা হয়েছে কম টাকায়, কারণ আপনি
জানেন না তাই, তো আপনি সেইটার উপর নজর দিন। এই খুচখাচ পয়সা ইনকামের দিকে নজর না দিয়ে, 2 নম্বরের দিকে না তাকিয়ে একটু প্রপারলি ছাত্রগুলোকে যতটা পারেন নিজের জায়গা থেকে দাঁড়িয়ে সবটাই জানতে হবে। আপনি বিরাট কিছু পড়া করতে হবে সেরকম না, একটা সুশিক্ষা দেওয়া, ছেলেগুলো যাতে একটু বই নিয়ে বসে এবং এই যে আপনার যে ফার্স্টেশনটা আছে সেই ফার্স্টেশনটাকে আপনারা শেয়ার করুন। ভাই আমার ফার্স্টেশনটাকেই শেয়ার করুন, তাহলে কি হবে? তাহলে ছেলেগুলো একটা জায়গায় পৌঁছে যাবে। কীভাবে পৌঁছাবে? এই যে বললাম যে একটা শিল্প তো তৈরি হবে না, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি তো চিন্তা করবো ভাই আমার প্রফিট। আমি তো সমাজ, যে বিজনেসম্যান হবে সে সমাজের কল্যাণার্থে সবাই সোশ্যাল ওয়ার্কার হতে পারবে। সে তার কোথায় প্রফিট বেশি, যেখানে প্রফিট বেশি সেখানে যাবে। আপনি যখন বাজারে যান, যেখানে চালটা বা ধানটা বা তেলটা বা মশলাটা যেখানে, বা জামাটা বা যেখানে কমে পান, যেখানে কোয়ালিটি পান সেখানেই যান। কজন লোক আছে ব্র্যান্ডেড জিনিস পড়তে পারে, সেটার সংখ্যা খুব খুব কম। কিন্তু আপনি যেখানে যান, যেখানে আপনি কমে পাবেন, ঠিক তেমনই একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেখানে ভালো বেনিফিটস পাবে, ভালো অ্যাডভান্টেজেস পাবে, সেখানে যাবে। সব জায়গায় যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষক শিক্ষিকার উচিত ছাত্রদেরকে আদর্শের দিক দিয়ে সম্প্রসারণ ঘটানো। তারা যেন তাদের আদর্শ, বা আপনারা দেশ গঠন করছেন শিক্ষক শিক্ষিকারা, আপনারা একটা কলেজে পড়াচ্ছেন মানে একটা কমিউনিটি। আপনি একটা কলেজ, একটা কোনো একটা জায়গায় একটা কলেজ মানে আপনি সেই জায়গার মানে প্রায় 50 কিলোমিটার সারাউন্ডিংয়ে আপনি সেখানকার ছাত্রছাত্রীদেরকে আপনার হাতে তাদেরকে আপনি প্রপার শিক্ষাটা দিন। তারা যেন ডিপ্রাইভ না হয়, তারা যেন ব্যাঙ্গালোরে গিয়ে বা চেন্নাইয়ে গিয়ে বা আরও হাবিজাবি অনেক জায়গায় গিয়ে প্যাকেজিং করা বা লেবারের কাজ না করে। এবং সে লেবারের কাজ তো বেশি দিন করতে পারবে না, কারণ তার স্বপ্ন অনেক, সে ইঞ্জিনিয়ারিং করতে এসেছে। এবার তাকে যদি ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে নাট বল্টু টাইট দেওয়াতে হয়, তাহলে সে তো 2 মাস থাকবে, 2 মাস 3 মাস থেকে আবার চলে আসবে, আবার বাড়িতে এসে গালাগালি দেবে মা বাবার থেকে, তুই ছেড়ে চলে এলি কেন? ভাই ওখানে থেকেই বা কী করবে? ওখানে থাকতে গেলে একটা ইভেন যারা ভালো পড়াশোনায়, যারা ভালো প্যাকেজ পাচ্ছে ব্যাঙ্গালোরে, তারাও কিন্তু আলটিমেটলি ডিপ্রেসড, কারণ তারা ফ্যামিলির থেকে দূরে আছে। তারপর তারা বিয়ে করছে, ওখানে বিয়ে করার পর বাচ্চা কাচ্চা তৈরি করছে, এবং সেখানকার লাইফস্টাইল অনেক বেশি হাইফাই, এবং সেই বাচ্চা কাচ্চা আপনার ভালো ভালো স্কুলে পড়াতে হবে। আলটিমেটলি যখন 10 বছর কি 15 বছর বা 20 বছর পরে দেশে ফিরবে, তখন কিন্তু পকেটে আলটিমেটলি কিন্তু পুঁজি থাকবে না, খুব বেশি পুঁজি থাকবে না। আলটিমেটলি 15-20 বছর খুব সুন্দরভাবে কাটালাম বিদেশে, কিন্তু আলটিমেটলি পকেটে পুঁজি নেই। এই জায়গাটাকে কিন্তু ভাবতে হবে। সেই জায়গা থেকে, ভাবনা থেকে যেটা বলতে চাইছিলাম, যে সমস্ত স্টুডেন্ট তোমরা আছো, তো তোমরা এই নো হাউটা তোমাদের যেন ক্লিয়ার থাকে। আমি যেটা পড়ছি এটা কেন পড়ছি, এবং এটা অ্যাকচুয়াল সিস্টেমে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে। যে কোনো জিনিস এক সিস্টেমে কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং সিস্টেমে যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা কি আমার আদৌ কাজে লাগবে, সেইখানে কি আমি পৌঁছতে পারবো? তাহলে আমি পড়বো, না ওটা পড়বো কেন? সেইভাবে পড়াশোনার স্টাইলটাকে পাল্টাও। এবং সর্বোপরি এই ইঞ্জিনিয়ারিং কলেজে যে সমস্ত ছাত্র শিক্ষক বা শিক্ষিকারা যারা পড়ান, তারা একটু সচেতন হন, দয়া করে সচেতন হন। ছাত্রছাত্রীদেরকে প্রপার শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, নিজের উন্নতি ঘটান, তার সাথে সাথে কিন্তু মিসগাইড করবেন না। ফলে আলটিমেটলি আপনি যেমন ফার্স্ট্রেটেড, তেমনি ওরাও একটা আপনার হাতের, আপনি নিজে ফার্স্ট্রেটেড। ধরুন আমি ডিপ্রেসড, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছেন টেক দ্য রিস্ক। সফল হলে ঠিক আছে, বিফল হলে তুমি পথ দেখাও। তো আপনি যে ডিপ্রেসড হন, তো আপনি ছেলেদেরকে পথটা দেখান, সচেতন করুন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার নৈতিক কর্তব্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা বলা, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তারা ওই মার্কসের পিছনে বা নম্বরের পিছনে না দৌড়ে বইপত্রগুলোকে আঁকড়ে ধরো। বইপত্রের ভেতর থেকে যদি রস সাধন করতে পারো বা ইচ্ছা থাকে, তবে ইঞ্জিনিয়ারিং পড়তে আসো, আর নাহলে ইঞ্জিনিয়ারিং করো না। আর
শুধু তাই হবে না, বইপত্রগুলো পড়তে হবে এবং প্রত্যেকটা জিনিসকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। 3 ইডিয়টস যে সিনেমাটা আছে আমির খানের, ওই সিনেমাটাকে সপ্তাহে একদিন করে দেখো। অ্যাকচুয়াল কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা সেটা কিন্তু একটা টাইমে ওই রকমই ছিল। ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা হার্ড জিনিস, ওটা ইয়ার্কির জিনিস নয়। ওই নম্বরগুলো পেয়ে কোনো কাজ হবে না, কিন্তু ডিগ্রিতে যদি তোমার নাম্বার কমও থাকে, তুমি যদি প্রপার জানো, তোমার পেটের ভাতের তো অভাব হবে না, উল্টে যেটা তুমি আসল পয়েন্টে আছে, তুমি একজন উদ্যোগপতি হতে পারো। তুমি তোমার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন পড়েছো, তুমি কি বাড়ির ওয়্যারিং করতে পারো? বাড়িতে কোনো ফ্যান খারাপ হলে, এসি খারাপ হলে, ফ্রিজ খারাপ হলে তুমি কি ঠিক করতে পারো? সেটা আগে দেখো। বাড়ির সেই এক্সপেন্ডিচারটা কমাও। এবার সেই এক্সপেন্ডিচারটা কমানোর সঙ্গে সঙ্গে দেখো যে ওখানে একটা টিম তৈরি করার চেষ্টা করো, যে আমার এখানে যে কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে গেলে সেগুলো আমি ঠিক করে দেবো বা আমরা ঠিক করি, তাহলেই তোমার রোজগারের জায়গা বেরিয়ে আসবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। তো তাতে যাদের ইন্টারেস্ট থাকবে তারা তোমরা আসতে পারো, কারণ আমি প্রত্যেক দিনই কিছু না কিছু বলতে থাকি। কারণ আমার মেন ফোকাস যেটা আছে সেটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার সেক্টর থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এই শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে স্মল ডেয়ারি ফার্ম খুলে চাষবাস করে এগ্রিকালচার নিয়ে খুব সুখে থাকবো, আই নো। এবং যারা গ্রামে থাকো তারাও ডেভেলপ এইভাবেই করতে পারো, কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আঁকড়ে ধরতে পারো, নিজেই উদ্যোগপতি হতে পারো। কীরমভাবে? প্রশ্ন আসে কীরমভাবে? ধাক্কা খাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন বললাম, ইউটিউব, ফেসবুক, গুগল সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে স্টাডি করা শুরু করে দাও, অ্যাপ্লাই করতে থাকো। ভুল হোক, ধাক্কা খাও, ধাক্কা খেতে খেতে শিখো। কিন্তু তুমি কি করতে চাইছো? ধরো তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বা তুমি একজন বিজনেসম্যান। ধরো তুমি একজন বিজনেসম্যান, কিসের বিজনেসম্যান? তুমি গ্রামের যে কোনো ব্যবসা করতে পারো, শহরের ব্যবসা করতে পারো। তাহলে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা দিয়েছে, সেখানে তুমি কীভাবে নিজেকে প্রমোট করতে পারবে সেটা দেখো। কীভাবে নিজের টিমটাকে সংগঠন করতে পারবে সেই দিকে ফোকাস রাখো। এবং এই যদি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও, কথার কথা, তুমি যদি মনে করো একদম আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে প্রপার পড়াশোনা করে আমি আমার জায়গায় যাবো, আমি গুগলে চাকরি করবো, আমি নেটফ্লিক্স, আমি আরও সব যত বড় বড় অর্গানাইজেশন সবাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করছে, সেটা তোমরা করতে পারো। যদি নাও করতে পারো, আর্টিফিশিয়াল টুলসটা এবার অ্যাপ্লাই হয়ে যাবে, অনেক জব রিপ্লেস হয়ে যাবে। তাহলে কোন জায়গাটাতে খাটতি হচ্ছে সেই জায়গাগুলোকে খুঁজতে 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 তুমি কিন্তু একটা পথ পেয়ে যাবে। কিন্তু এই যে বয়সটা, এই যে এজটা, এই যে একটা জেনারেশন যারা কলেজে পড়ছো, তাদের উচিত বা তাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমি যেটা পড়ছি, আমি ফিজিক্স অনার্স পড়তে পারি, কিন্তু ফিজিক্স অনার্স পড়ে আমার উদ্দেশ্যটা কী সেটা আমাকে আগে বুঝতে হবে। আমি ফিজিক্স অনার্স পড়ছি কি শুধু সরকারি চাকরি পাওয়ার জন্য? এই জায়গাটা বুঝতে হবে। নাকি ফিজিক্স অনার্স করছি যে অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স আমরা রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল লাইফে আমি নিজে কীভাবে ইমপ্লিমেন্ট করব। কারণ দেখো, একটা টাইম আসবে যখন সরকারি চাকরির সংখ্যাটা খুব কমে যাবেই যাবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যে সেক্টর নিয়ে যেটা নিয়েই পড়াশোনা করছি বা যেটা নিয়েই কাজ করছি, সেটাকে আমি প্র্যাকটিক্যাল লাইফে আমি নিজে, আমার পকেটে পুঁজি নেই ধরে নেব, পকেটে পুঁজি নেই, তারপরেও আমি কি করে উদ্যোগপতি হব সেটা নিয়ে ভাবতে থাকো, সেটা নিয়ে নিজেকে স্প্রেড করো, সেটাকে নিয়ে ভুলভ্রান্তি হবে। যে কাজ করে সে ভুল করে। এই যে আমরা কথা বলি ফেসবুকে লাইভে, হতেই পারে কথা বলতে বলতে একদিন একটা দুম করে একটা ভুল কথা বেরিয়ে যাবে। আজকাল তো আমি একটা সম্প্রদায়কে, আমার বলাটা উচিত হয়নি কিন্তু বলছি, যে বললাম যে তুমি ওই 2 নম্বরই করে বিড়ি খাওয়ার খরচা, সিগারেট খাওয়ার খরচা, মদ খাওয়ার খরচা, গার্লফ্রেন্ডকে নিয়ে ভর্তি হওয়ার খরচা, এটা তো একটা মানে এটা বলা ঠিক না, কিন্তু এটাই বাস্তব চিত্র। ঠিক আছে, যে প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াতে যাচ্ছে, সে সংসারটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে যাচ্ছে, তাহলে এই এতটা অল্প টাকায় সে পড়াতে না, সবচেয়ে বড় কথা। এবার যে প্রিন্সিপাল এবং কলেজ মালিকও খুব চালাক, জানে 2-1টা আমার লোক পুষতে হবে যাদেরকে একটু বেশি মাইনে দেবো,
এই যেমন আমাকে প্রিন্সিপালের পদ দিয়েছিল, কিন্তু আমি দেখলাম এটা আলটিমেটলি পদ প্রশস্ত হবে না কিছু, চারদিকে 2 নম্বরই ভরা। আমি যে স্বপ্ন নিয়ে আজকে কলেজে পড়াতে গেছিলাম, কিসের স্বপ্ন? একটা সুন্দর কলেজ তৈরি করব, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ জির চিন্তাভাবনাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তার জন্য তো আমি প্রিন্সিপাল হয়েছি। আমি প্রিন্সিপাল মানে কি? আমি কিছু আমার প্রিন্সিপালিটি থাকবে। প্রিন্সিপাল মানে পকেটের তলা দিয়ে বা টেবিলের তলা দিয়ে পয়সা উপার্জন করা, 2 নম্বরই করা নয়। তাহলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার কিছু ব্যক্তিত্ব বা আমার কিছু এথিক্স থাকবে, সেই এথিক্সগুলোর সম্প্রসারণ ঘটানো, তার জন্য আমি প্রিন্সিপাল। আমি ওখানে পড়াতে যাইনি, আমি গেছি আমার এথিক্সগুলোকে ওখানে ডিস্ট্রিবিউট করে ছেলেরা যাতে সুশিক্ষা পায়, টিচার্সরা যাতে সুব্যবস্থা পায়, সেটাকে প্রতিষ্ঠিত করতে এবং একটা ভালো কালচার তৈরি করতে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির আদর্শকে প্রতিষ্ঠিত করতে। আমি ওখানে ইয়ার্কি মারতে যাইনি, আমি ওখানে 2 নম্বরই করে পকেটের টাকা খিঁচতে যাইনি, লোকের টাকা, স্টুডেন্টের টাকা। তাহলে এই জায়গাটাতে এই শিক্ষিত সম্প্রদায়ের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকে আমার করজোড়ে আবেদন এবং নিবেদন যে আপনারা একটু নিজেদের সচেতন করুন। কারণ আপনারা নিজেরা যদি সচেতন না হন, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু একদিন গাড্ডাই পড়বেন। আজকে আমি একটা ভালো চাকরি করি, কথার কথা 2 নম্বরই করলাম, ভগবান বলে একটা বস্তু আছে, পরের জেনারেশন কিন্তু গাড্ডাই পড়বেই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি যেমন কাজ করবেন আপনার তেমন মঙ্গল হবে। হয়তো আপনি ইনিশিয়াল স্টেজে হয়তো 2 নম্বরই করলে একটু রোস্টেড চিকেন খাবেন, আর আমার যদি পকেটে পয়সা না থাকে আমি এমনি জাস্ট চিকেন কষা খাবো, আর আপনি তখন রোস্টেড চিকেন খাবেন। একটু এসি ঘরে, এই আমার ভিডিও করতে গেলে ফ্যানের আওয়াজ হয়, চিরিক চিরিক করে আওয়াজ হয়, আর বা আমি এই গরমে ঘামছি, আর আপনি হয়তো এসি ঘরে বসে লেকচার মারবেন। কিন্তু বাট দ্য থিং ইজ দ্যাট, যে আপনাকে আপনার শরীরে যখন ট্যাগ লেগেছে আমি শিক্ষক বা শিক্ষিকা, তাহলে আপনার উচিত যে আপনার হাতে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকে প্রপার দিশাটা দেওয়া। কারণ আপনি পারেন সেই দিশাটা দেখাতে, তার জন্য সবসময় প্রতিবাদ করে ম্যানেজমেন্টের কাছে খারাপ হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার নিজের ওই ফালতু ছোটো স্বার্থর জন্য ভেবে আপনি জায়গাটাকে কলুষিত করবেন। আর ছাত্রছাত্রীদেরও বলি যে ভাই, যদি ইঞ্জিনিয়ারিং করতেই আসো এখন এই মন্দার দিনে, তাহলে ভাই সিরিয়াস হলে এসো, আর নাহলে এসো না, কোনো একটা বাড়ির সামনে কোনো একটা ব্যবসা দিয়ে দাও। বাবা মায়েরও শান্তি যে পয়সা খরচ হচ্ছে না, কারণ বাবা মায়েদের অনেক চাপ থাকে। সব বাবা মায়েদের প্রচুর পয়সা থাকে না যে ম্যানেজমেন্ট কোটায় পড়িয়ে দেবো। অনেকেই থাকে তাদের লোন নিয়ে পুঁজিবাটি বিক্রি করে তার ছেলেকে বড় করার চিন্তা ভাবনা করে। কারণ বাবা মায়েরা অনেকেই আছে যারা অতটা বোঝেননি, কিন্তু আলটিমেটলি যখন পড়াশোনা করে ছেলে আসলো, আবার সমাজের কী ব্যাপার, আপনি যখন চাকরি করতে যাবেন আপনি ভালো জানেন, কিন্তু ভালো জানলেই হবে না, আপনার মধ্যে যদি সততা থাকে, আপনি যদি ওয়েলিং বাটারিং না করতে পারেন, এক বাটি তেল নিয়ে যদি আপনি আপনার বসের সাথে না করেন, তাহলে তো আপনার চাকরি চলে যাবে। কিন্তু একটা জায়গায় আপনার চাকরি যাবে না, যদি আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন বা ইঞ্জিনিয়ার হন, সেটা হচ্ছে আপনি যদি প্রকৃত জানেন, তাহলে লোকে খিস্তি মারতে মারতে আপনি কাজ করবেন। কারণ আপনার নলেজ না হলে কিন্তু ইন্ডাস্ট্রি চলবে, তখন আপনি কিন্তু নবাবের ছেলে আপনি আপনার রেলাতে কাজ করতে পারবেন। কারণ আপনার নলেজ আপনাকে ছেড়ে দিলে, কারণ আপনার মতো নলেজ তো এখন পাওয়া যাচ্ছে না, অত সহজ নয়। প্রপার নলেজ অত সহজ জিনিস নয়, তার জন্য প্রচুর ডেডিকেশন লাগে, প্রচুর এডুকেশন লাগে, প্রচুর পড়াশোনা লাগে, প্রচুর স্ট্রাগল লাগে। তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস যারা আছো তাদেরকে একটা কথাই বলবো, যে যেটা করছো সব আছে, জীবনে সব কিছু থাকবে, ফার্স্টেশন থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, হ্যাঁ এগুলো তো জীবনের একটা পার্ট, এগুলোকে প্রত্যেকটা মানুষের জীবনে এগুলো পার্ট, এগুলোকে থাকবে। কিন্তু এই ক্যারিয়ারের যখন এই জায়গাটায় এসেছো, এই জায়গাটাতে দাঁড়িয়ে একটু নিজেকে সচেতন করা, মানে খেলতে খেলতে। আমি আমার মেয়েকে বলি যে পড়াশোনাতে এত প্রেশার নিও না, দেখা যাবে কী হবে দেখা যাবে, কিন্তু খেলতে খেলতে পড়াশোনা। গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে করতেও একটু বড়, গার্লফ্রেন্ড ধাক্কা দিলেও পড়াটা ছিল না, গার্লফ্রেন্ড ধাক্কা দিলেও, 1 মনে দুঃখ হলো,
একটু খেয়ে নিলাম, ভুলে গেলাম, আবার কিন্তু পড়াতে ফিরে আসো। তারপর আবার জীবনটা কিন্তু এক জায়গায় পড়ে থাকবে না, এখান থেকে কিন্তু তুমি এগিয়ে যাবে। কেউ কিছু একটা বলেছো মনে হয়? ইয়েস স্যার, মাস্টার দা। দেখো ভাই, একটু জ্ঞান দিতেই এসছি এখানে। জ্ঞান দিতে এসছি বলতে মানে একটা সমাজের একটা ফ্রাস্ট্রেশনকে তুলে ধরাই হচ্ছে উদ্দেশ্য, এবং সেখান থেকে আমরা কীভাবে বেরোবো তার পথটাকে সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে। আমার অডিয়েন্স খুবই কম, নিলে নাও, না নিলে না নাও, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সেখানে নিজেকে সম্প্রসারণ করতেই পারি। এটা গণতান্ত্রিক দেশে, সর্বভৌমের দেশে সে অধিকার আমার আছে, এবং এটা নিয়ে আমার কাজ চলবে। তো আজকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জ্ঞান দেবো না, যেটা দেবো সেটা হচ্ছে যে আমি যদি ইঞ্জিনিয়ারিং করি, আমার ফার্স্ট যেটা চিন্তাভাবনা হবে যে আমি ইঞ্জিনিয়ার, আমি উদ্যোগপতি হব। এখন আর ইন্ডাস্ট্রিতে কাজ কেন উদ্যোগপতি হতে বলছি, কারণ একটা দিন আসছে, ধরো তুমি যদি উদ্যোগপতি হও, তুমি কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে পৌঁছে যাবে। কারণ জানে যে এই লোকটার সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলে কিন্তু আমার এতগুলো মালপত্র বিক্রি হবে। তাহলে তুমি কিন্তু তোমার সোশ্যাল স্ট্যাটাসটা বা সমাজের চিত্রটা কিন্তু পরিষ্কার হবে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। তুমি ইঞ্জিনিয়ারিং যেদিকে পড়তে যাচ্ছ, সেদিন থেকেই নিজেকে মনে মনে ভাবো যে আমি নিজেকে উদ্যোগপতি তৈরি করতে চাই, এবং উদ্যোগপতি তৈরি মানে মনে মনে আজকের থেকেই আমি উদ্যোগপতি, আজকের থেকেই আমি এন্টারপ্রেনার। কাজপত্র, অফিসিয়াল ডকুমেন্টস, খাতায় কলমে কী হবে সেসব পরে ভাবা যায়, কিন্তু আজকের থেকেই মনে মনে কাজ করছি, মনে এবং মননে এবং কর্মে আমি একজন উদ্যোগপতি। আমি নিজে কিছু করব, কেন করব, করতে গিয়ে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। আর যদি বাই চান্স ভাবো যে আমি এটা পারছি না বা এটার প্রবলেম হচ্ছে, আমাকে তোমরা ফোন করতেই পারো, আমাকে ফোন করতে হবে, ইটস নট দ্য ম্যান্ডেটরি, বাট নিজের পথ নিজেকেই খুঁজতে হবে। এই খুঁজতে গিয়ে প্রথমে ভাবো পকেটে কোনো টাকা নেই, তোমার বাবার প্রচুর টাকা থাকতে পারে, নাও থাকতে পারে। ফার্স্টেই ভাবো যে আমার পকেটে, ব্যবসা করার প্রথম ফান্ডা হচ্ছে ভাবো যে আমার পকেটে কোনো টাকা নেই। এই কনসেপ্ট নিয়ে আগে শুরু করো। তারপরে কি করো না, তোমার সঙ্গে তোমার স্তরের বা তোমার বন্ধুদেরকে এনকারেজ করো। এতে কি হচ্ছে, রিলেশন বিল্ডিং হচ্ছে। আজকে পাড়ার চায়ের দোকানে ঠেকবাজি করে আড্ডা মারছি, সেখানে দাঁড়িয়ে একটা বন্ধু যে ইঞ্জিনিয়ার নয় বা যে পড়াশোনা করছে না, তাকেও কাজে লাগে। ভাবো, তাকে নিয়ে চিন্তা করো, তাকে কীভাবে আমার এইটাতে কাজে লাগানো, সেটা যে কোনো সেক্টরে হোক। এবং এই সোশ্যাল মিডিয়াতে মানে তুমি তোমার নিজেকে ডিজিটালি প্ল্যাটফর্মে নিজেকে ডেভেলপ করে নিতে হবে। কারণ ডিজিটালাইজেশনের যুগে শুধু ফেসবুকে হাই হ্যালো আর ওই প্রেম করা জন্য ফেসবুক নয়, আর ওই তোমার ওই রিলস বা এইসব তোমার ওই বলে নাচ গান দেখার জন্য নয়। ফেসবুক ইজ দ্য মিডিয়া ফ্রম হোয়ার ইউ ক্যান কানেক্ট উইথ এভরিওয়ান, উইথ এভরি ওয়ান, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে ইঞ্জিনিয়ারিং বুদ্ধিকে কাজে লাগিয়ে ফাঁকিবাজিটা একটু কম করে, ফাঁকিবাজি একটু মারা দরকার আছে, এটা আমি মনে করি। সবসময় বেশি সিরিয়াস হতে নেই, তাহলে অ্যাংজাইটি বাড়ে। দিয়ে মতো বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য ঠান্ডা মাথায়, মানে জাস্ট লাইক ক্যাপ্টেন কুল, MS ধোনি, মাথা ঠান্ডা করে, প্রতিকূলতা আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা করে নিজের জায়গায় নিজ ব্যবসাতে নিজের মতন করে টিম বানিয়ে, প্রথমেই পুঁজি ভাববে না, বাবার টাকা প্রচুর থাকলেও পুঁজি লাগাবো, এই চিন্তাটাকে প্রথম 1 বছর মাথা থেকে বাদ দিয়ে আমার কোনো পুঁজি নেই। কারণ পুঁজি যেখানে আসবে সেখানে কিন্তু প্রথমেই পুঁজি যদি তুমি ব্যবহার করেছো, তাহলে তুমি গাড্ডাই করেছো। এইবার কাজ করতে গিয়ে তোমার ইন্টারনেট কানেকশন লাগে, এটা একটা পুঁজি। তোমার পড়াশোনা করতে বইপত্র লাগবে, সেটা একটা পুঁজি, সেটা তো তুমি ইনভেস্ট করো। কি তুমি তোমার যে কর্মটা চিন্তা করছো, সেটা করতে গিয়ে একটা কাগজপত্র তৈরি করতে হবে, একটা ট্রেড লাইসেন্স বানাতে হবে, সেটা তুমি করো।
কিন্তু একটা অল্প বয়সে আগে ব্যাপারটা বোঝো মানে কি, তুমি যখন ধরো তুমি একটা যে কোনো একটা সেক্টর নিয়ে, তুমি একটা হেলথ সেক্টর নিয়ে কাজ করতে চাইছো, তুমি হেলথের ধরো যে ল্যাবরেটরি আছে, যে ল্যাবরেটরি একটা এক্সাম্পল দিলাম, একটা ল্যাবরেটরি নিয়ে তুমি কাজ করতে চাইছো, ল্যাবরেটরিতে কী আছে না আছে, তার বৃত্তান্ত কীভাবে কাজ হয়, কারা কর্মে নিযুক্ত থাকে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কী, তাদের কী স্যালারি, তাদেরকে বাইরে থেকে কী মেটেরিয়ালস দেওয়া হয়, কারা দেয়, তাদের সাথে কমিউনিকেট কীভাবে করতে হবে, এবং তাদের সাথে কমিউনিকেট করতে গেলে কোথায় কোথায় প্রতিকূলতা আছে, তারা কি বলতে চাইছে, এবং তারা বলতে গিয়ে দেখতে পাচ্ছ যে কোথায় তারা 2 নম্বরই শিকার হচ্ছে। এই জায়গাগুলোকে ভাবতে থাকে, এই জায়গাগুলোকে ভাবতে 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 এটা নিয়ে এটাতে সময় ব্যয় করো। এইভাবে 1 বছর 2 বছর করার পরে আস্তে আস্তে অল্প পুঁজি নেওয়া, তারপর নিজের জায়গাকে প্রশস্ত করো, সমাজের ডেভেলপমেন্ট করো, এবং আশেপাশের মানুষের সাথে একটা সুসম্পর্ক বজায় করো এবং সুসম্পর্ক স্থাপন করো। এর মাধ্যমে মানুষের মতন মানুষও, সমাজকে সচেতন করো, শিক্ষাকে একটা উচ্চতায়, রিয়েল উচ্চতায়, ভাটের উচ্চতায় না, একটা রিয়েল শিক্ষার যে কদর সেটা কিন্তু সারা জীবন থাকবে। চাণক্য নীতির কিন্তু মৃত্যু নেই, আইনস্টাইনের কিন্তু মৃত্যু নেই, নিউটনের কিন্তু মৃত্যু নেই, তেনারা যা বলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মৃত্যু নেই, তারা কিন্তু সব অমর। কেন নেই? কারণ তারা বইয়ের পাতার পৃষ্ঠায়, কাগজে, খাতায়, কলমে তাদের বিদ্যাগুলোকে স্প্রেড করে গেছে, এবং সেই বিদ্যাগুলো ধ্রুব সত্য, সেই বিদ্যাগুলোকে অর্জন করার চেষ্টা করে। যার যেটা ক্ষেত্র, যে যেটাতে পারদর্শী বা যেটাতে যে সেক্টরে আছে, সেটা যে সেক্টরে আছে, সেই অরিজিনাল বিদ্যাটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করে, এবং হাসতে হাসতে, খেলতে খেলতে, একটু আনন্দ একটু কষ্ট, সবসময় আধা জলকে প্রচুর পরিশ্রম বলছি না, একটু পরিশ্রম, একটু খেলা, একটু আনন্দ, একটু দুঃখ, সব নিয়ে একটা মানুষ। তো এইভাবে ঠান্ডা মাথায়, লাইক MS ধোনি, জীবনের ইনিংসটাকে বা ম্যাচটাকে বের করে দেয়। এবং আমি একজন সমাজ সচেতন মানুষ, যদি কোনো জায়গায় মনে করো এটাই হচ্ছে আমার, যে আমি ডিপ্রাইভড, আমি সমাজের সামনে বলতে পারি না, আমার সাথে যোগাযোগ করো। তোমার প্রবলেম যদি রিয়েল হয়, তোমার প্রবলেম যদি, তোমার কাছে যদি প্রপার ডকুমেন্টস থাকে, তোমার কাছে যদি প্রবলেমটা যদি সত্যিকারের আমার যদি মনে হয়, তোমার হয়ে, তোমার নাম না নিয়ে সমাজের সামনে আমি সেটাকে স্প্রেড করব। যদি মনে করো যে নিজে করতে পারছো না, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি এটা চাইছি যে যে ক্ষেত্রেই আছো, যে ক্ষেত্রেই আছো, সেই ক্ষেত্রটাকে আমাদের সাথে কানেক্ট হতেও পারো, নাও হতে পারো। যদি কানেক্ট হও, তাহলে তুমি তোমার জায়গায় কীভাবে প্রশস্ত হবে, এটাকে একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করো, একটা অনুঘটক যে তোমাকে সাহায্য করবে, নিঃস্বার্থভাবে সাহায্য করবে। যেটার নিঃস্বার্থভাবে সাহায্য করবে মানে কি, আমার যা টুলস বা আমার যা এফোর্ট সেই অনুযায়ী বলছি। তোমার ইচ্ছা হয়েছে একটা বিরাট কিছু হওয়ার, কিন্তু আমি সেখানে সেটা পারবো না, কারণ তুমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকতে পারো, সেখানে তো তোমার জন্য আমি পয়সা পুঁজি লাগাবো না, কিন্তু তোমাকে আমি সেই পথটাই গেলে কোথায় যেতে হবে না যেতে হবে তুমি আমার সাথে আলোচনা করতে হবে। আমার সাথে আলোচনা করতে হবে এরকম না, আমার মতন, আমি তো জ্ঞানী মানুষ অতটা নই, আমি একদম মোস্টলি অপদার্থ, যাই বলো আর তাই বলো, ঠিক আছে। কিন্তু যারা মনে করছো যে যারা ব্যাপারটা জানে, মানুষকে জাজ করতে আগে সে, তাড়াতাড়ি ডিসিশান নিও না, ভেবে চিন্তে ডিসিশান নাও, ধীরে সুস্থে নাও। কারণ এই সরকারি চাকরি আর এই প্রাইভেটে মানুষকে বলি করা, এগুলো আর বেশি দিন চলবে না, চলবে আরও 5-10 বছর চলবে, কিন্তু তার মধ্যে নিজেকে গুছিয়ে নিজের জায়গাটাকে সুন্দর করে নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যায়। এবং সেই জন্য ভাবনাটাকে, এবং সবচেয়ে বড় কথা যুক্তি এবং তর্ক, আলোচনা এবং সমালোচনা, পজিটিভ এবং নেগেটিভস, এবং সমাজ চিনতে গেলে যেটা সবার আগে প্রয়োজন, পকেটে পয়সা না থাকে। কিছুদিন মনে করো, যাই করো, তুমি যদি মনে করো যে তোমার ছাত্র জীবনে আসতেই পারে যে আমার ইচ্ছা করতেই পারে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ডিনারে যাব, একটু বেড়াতে যাব,
বাবার টাকা দিয়ে দেবে, অসুবিধা নেই, মায়ের থেকে ম্যানেজ করে নেবে। না, একা নিশ্চয়ই করবে, করবে না কেন, এক আধ দিন করবে, বাদ বাকি টাইম টেস্ট করো। তাকে আমাকে পেতেই হবে, ওটাই আমার মিশন, ওটাই আমার ভিশন। এটা করতে গিয়ে দেবদাস হয়ে যেও না। দেবদাস কিন্তু খুব রোমান্টিকও ছিল, এটাও মানতে হবে। তো সেটাও একটা ব্যাপার, সেটাও একটা অধ্যায়, কিন্তু সেটা সাময়িকভাবে হবে। কিন্তু সব কিছুর সঙ্গে সঙ্গে নিজের কর্মটাকে, নিজে আমি কী করছি, মানে আমার একটা, মানে আমাদের জীবনে যেমন গার্লফ্রেন্ড একটা পার্ট, সেটাকে ভাবো, তার সঙ্গে সঙ্গে আমার যে কর্মটাকে শুধু সরকারি চাকরি অভিমুখী করো না। এটা আমি স্কলার, মানে খুব 2% লোকেদের জন্য বলছি না কথা, আমি ম্যাক্সিমামদের ক্ষেত্রে বলছি। 98% আমাদের ইন্ডিয়ার ইউথদেরকে বলছি, স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল ইউথ, যারা বাংলা জানে, ত্রিপুরা, বাংলাদেশ, যে একটু উদ্যোগপতি হয়। এবং কীভাবে উদ্যোগপতি হবো না, প্রথমে শুরু করবো জানি পকেটে টাকা নেই, যতই বাবার টাকা পাই, এবং সেটা করতে গিয়ে কয়েকটা জিনিসের প্রয়োজন, তার মধ্যে ডিজিটালাইজেশন। আমার চিন্তা ভাবনাটাকে আমি সমাজের সামনে মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেব। 2, নলেজ, মানে সেটা করতে গিয়ে সব কিছুর সঙ্গে সঙ্গে নলেজটাকেও আস্তে আস্তে, একদিনে আসে না, আস্তে 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 নলেজটাকেও অ্যাডপ্ট করো। 3, অন্য যারা ব্যর্থ তাদের থেকে শিক্ষা নাও, তাদেরকে দেখো তারা কোথায় ব্যর্থ হয়েছে, তাদের কথা শোনো। একটা সাকসেসফুল মানুষের জীবন কাহিনী শোনাচ্ছে, একটা ব্যর্থ মানুষের যন্ত্রণার কাহিনী শোনা অনেক বেশি ভালো। সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। একটা সাকসেসফুল মানুষ, সোকল সাকসেসফুল মানুষ তোমাকে জ্ঞান খুব কম দেবে, আছে, নেই তা না, অনেকেই আছে তোমাকে পথ দেখাবে, সে তার নিজের নেটওয়ার্ক তৈরি করার ধান্দা করবে, কিন্তু তার স্ট্রাকচারে, তুমি তোমার স্ট্রাকচারে ভাবো যে তুমি যে পথে যেতে চাও সেই পথের ব্যর্থ মানুষগুলোর থেকে শিক্ষা নাও। মার্কেটের কি সিচুয়েশন, আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সময়টা আসছে, তুমি যখনই এই গুগলে সার্চ, ইউটিউবে সার্চ, ফেসবুকে সার্চ, তোমার কোয়ারিটা যখনই তুমি ফায়ার করবে, অটোমেটিক্যালি তোমার জিনিসগুলো তোমার সামনে চলে আসবে। সেইগুলোর পেছনে তুমি মন দাও, তাহলে কী হবে, তোমার কাছে এই তুমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাইছো সেই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বা সেইটা নিয়ে অনেকেই অনেক কিছু আর্টিকেলস লিখে বা ভিডিওস বানায়, সেইগুলো তোমার সামনে আসবে, কোনোটা পজিটিভ আসবে, কোনোটা নেগেটিভ আসবে, সেইগুলোকে জাজ করো। পজিটিভিটিও নাও, নেগেটিভিটিও নাও, তারপর সেইখান থেকে একটা ডিসিশানে আসো। ডিসিশানে এসে নিজেকে ডেভেলপ করো, সমাজকে ডেভেলপ করো। আর তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও সেই ছাত্রছাত্রীদেরকে যে বার্তা দিলাম বা যে বার্তাটা দিলাম, সেই সমানভাবে সেই বার্তাই আমি টিচারদেরকেও দিলাম। কারণ আপনারাও খুব একটা বেশি বড় হননি, আপনাদেরও বয়স খুব একটা বেশি নয়, তাহলে আপনারাও এই কাজটাকে করতে থাকুন, তাহলে ডেফিনেটলি 5-10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যাবে। এবং আপনি ব্যক্তিগত স্তর থেকে আপনার নিজের জীবনটা অনেক বেশি 1-2 বছরের মধ্যে আরও সুন্দরভাবে প্রসেস করে নেবে। তো আজকে অনেকটা বকর করলাম, তো এই ব্যাপার নিয়ে আমার এই লড়াই, আমার চিন্তাভাবনাগুলোকে আমি বলতে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো এটা চলতে থাকবে। আজকে অনেকটা বললাম, আবার নেক্সট কোনো দিন দেখা হবে। বাট আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু কোনো অংশে আমার মনে হয় না খুব একটা ভুল বললাম। যদি ভুল বলে থাকি, যদি ভুল কিছু বলে থাকি, তো আপনারা আমার এই প্রোফাইলে আমাকে কোয়েশ্চেন করুন। তবে কোয়েশ্চেন যেটা করবেন সেটা যেন ঠিকঠাক প্রসেসে হয়, মানে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন, আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন,
আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার। এই বলে আজকের আমার এই লাইভ, আমার এই ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, অনেকটা সময় নিয়ে নিলাম। যাই হোক, রিসার্চ এবং চেষ্টা চলতে থাকবে till the end of my life. That is my mission and that is my vision. Thank you. আবার পরের দিন দেখা হবে।